প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা, আজকে অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের 14ই ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতন চালায় এবং নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্য ঘটনা, যা বিশ্বব্যাপী মানুষকে স্তম্ভিত করেছিল। জাতিকে মেধাশূন্য করতেই তারা এই হত্যাকাণ্ড চালায়। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মালা খুররম। চলো তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। আজকে তো শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হয় এবং পিছনের স্মৃতিতে আপনারা ফিরে যান। আজকে নিশ্চয়ই আপনার সেরকম অনেক ব্যস্ততা ছিল। আপু, আপনি তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার অংশগ্রহণটা কিভাবে ছিল সে সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমরা এমন একটা পরিবারে জন্ম যে আমাদের পরিবারের প্রায় সবাই সংস্কৃতি অঙ্গনে পরিচিত, আমার আব্বা বিশেষ করে। তো 7ই মার্চের কথা আমি বলতে পারি যে 7ই মার্চে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছিলেন সেটাতে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে গেছিলাম বাঙালিরা। তখন থেকে পুরো দেশটা একটা অন্যরকম পরিস্থিতিতে চলে গিয়েছিল। পুরো দেশ বাঙালি জাতি অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছিল। যে যেখানে ছিল, যার যার যেরকম সামর্থ্য ছিল, যার যেভাবে করার কথা সেভাবে যারা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে। আমরাও শিল্পীরা গান গাইতাম, আমি আমার বোন রূপা ফারহাদ। তো আমরা তখন পিটিভি ভিআইটিতে ছিল, ওখানে আমরা গান করেছি অসহযোগ আন্দোলনের সময়। এমনকি 25শে মার্চের রাত্রেও আমাদের প্রোগ্রাম রেকর্ড করার কথা ছিল, আমরা রিহার্সালও দিয়েছিলাম। কিন্তু সেদিন যখন আমরা গেলাম, গিয়ে দেখি যে যেরকম স্বতঃস্ফূর্তভাবে সবাই গাইছিল এতদিন, সেদিনের পরিস্থিতি সন্ধ্যার সময় একদম থমথমে, বুঝতে পারছি না, হঠাৎ করে যেন বদলে গেল ঢাকা শহর। আর পাকিস্তানি কিছু আর্মি দেখলাম গেটের কাছে দাঁড়িয়ে আছে, ভিতরে গিয়ে দেখি কোনো শিল্পীই নেই। এতদিন যে এত আমরা সবাই রিহার্সাল দিলাম, কোথায় গেল ওরা? কে যেন এসে আমাদেরকে জানালো যে পরিস্থিতি ভালো না, তোমরা তাড়াতাড়ি চলে যাও। আমি আমার বোন আবার ফেরত আসলাম। এসে আমরা একখানে আমার খালুর ওখানে গেলাম, উনি এমপি ছিলেন, ওনার বাসায়। তারপর ওখান থেকে আব্বা মা আমরা সবাই বাড়ি ফিরলাম। রাস্তাতে দেখছিলাম, মনে আছে, জয় বাংলার গান গাচ্ছে ট্রাকে করে অনেকে শিল্পীরা, খোলা মাঠে যাচ্ছে গান গাইতে গাইতে, অনেক কিছুই তখন মনে পড়ে। কিন্তু রাত্রে যখন আমরা ঘুমিয়ে গেছিলাম, রাত্রে কেমন গোলাগুলির আওয়াজ। আর আমাদের বাড়িটা ছিল কমলাপুর স্টেশনের কাছে, রাজারবাগের কাছে, কমলাপুর স্টেশনের পিছনে, মানে স্টেশন পিছনে কমলাপুরই ওটা। তো রাত্রে নিরিবিলি ঢাকা শহর, পরিষ্কার গোলাগুলির আওয়াজ, এমনকি গুলিও পর্যন্ত আমাদের বাসার তারের মধ্যে লাগছিল, ওটাও আমরা টের পাচ্ছিলাম। কাপড়ের শুকানোর তারগুলিতে যে লাগছিল ওটার আওয়াজও আমরা পাচ্ছিলাম। তো এইরকম পরিস্থিতিতে আমরা বুঝতে পারিনি যে কি হচ্ছে। বুঝতে পারছি যে পাকিস্তানিরা হামলা করছে। সকালবেলা যা দেখলাম সেটা খুবই সাংঘাতিক লাগছিল আমার কাছে, যে এরকম আমার স্মৃতি ছিল না। আমাদের বাড়ির পাশ দিয়ে দেখছিলাম মানুষ স্রোতের মতন শহর থেকে, আমাদের বাড়িটা একটু শহরতলি বলতে পারো, একটু গ্রাম শহরের মধ্যে এই ধরনের জায়গাটা। দেখলাম সবাই গ্রামের দিকে যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে, যার যতটুকুন সম্বল মনে হয়, মানে শেষ নেই যেন, যাচ্ছে 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 যাচ্ছে, শেষ নেই যেন। আর কিছু মানে পুলিশ
আর্মি পুলিশের লোক আমার যতটুকু মনে পড়ে আমাদের বাসায় এসেছিলেন সকালে, ওদের গায়ে রক্ত টক্ত লাগানো, সারা রাত ওরা স্টেশন থেকে যুদ্ধও করেছে, আব্বার কাছে এসেছিলেন। আব্বা আবার দেখলাম লুঙ্গি পাঞ্জাবি এগুলি দিল, ওরা কাপড় বদলিয়ে চলে গেল আর বললো এখানে থাকবেন না, নিরাপদ না। তা তো জানা কথাই। আমরা 27 তারিখে একদম আমাদের পাড়ার আরও অনেকে আত্মীয় স্বজন এবং পাড়ার আরও অনেক পরিবার মিলে আমরা বেড়াইতে চলে গেলাম পিছন দিক দিয়ে। তখন ব্যারাকটা এখন যেমন হয়তো অনেক কাছে লাগে, তখন আমরা ওই কি দিয়ে চলে গেলাম নৌকা করে বেড়াইতে। ওখানে গিয়ে আমাদের পরিচিত একজনের বাসায় আমরা উঠলাম। ওই রাতটা ছিলাম প্রায় 50 জনের মতন। ওই 50 বাসায় জন। উনি আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, ওনার বাসায় আমরা ছিলাম। ওখানে কয়েকদিন থাকার পর আমরা কালীগঞ্জে চলে যাই। কালীগঞ্জে আমার খালু এমপি ছিলেন মোহাম্মদ মাইজুদ্দিন, ওনার বাসায় আমরা ছিলাম। ওখানে থাকতে থাকতে আমার আব্বা ঠিক করলেন যে এই রকম অন্যায় তো মেনে নেওয়া যায় না। উনি সবসময় প্রতিবাদী, উনি মুখোমুখোশ ছবিটা উনি করেছিলেন, আব্দুল জব্বার খান। তো উনি আমার দুই ভাইকে নিয়ে এপ্রিলে বর্ডার ক্রস করেন, ও পারে চলে যান এবং যাওয়ার সময় বলে যায় আমরা যেন সুযোগ বুঝে আমরাও যেন চলে যাই। তো এই সময়টা আমাদের খুব অসুবিধা হচ্ছিল, কারণ বাড়িতে থাকাটা একদমই নিরাপদ না। ছিল না। ঢাকাতে আমরা এসেছিলাম ফেরত, কিন্তু বাসাতে খুব একটা থাকতে পারিনি, এদিক সেদিক আমরা আচ্ছা, ছিলাম। আপু আমরা আপনার এই পুরো ঘটনাটা শুনবো, তবে একজন বন্ধু ফোনে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তার ফোনটা নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো আমি মহুয়া বলছি, মহুয়া, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। মহুয়া কোন স্কুলে পড়ছো? উল্লাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ চালু হয়? অপশন ক নরসিংদী, অপশন খ ময়মনসিংহ, অপশন গ জামালপুর। ছটপট উত্তর দিতে হবে। নরসিংদী। উত্তর নিলাম, উত্তরটি সঠিক হয়েছে, নরসিংদী। যাচ্ছে পরের প্রশ্নে, স্কোয়াড্রন লিডার রুহুল আমিন কত নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? অপশন ক 5 নং সেক্টর, অপশন খ 10 নং সেক্টর, অপশন গ 6 নং সেক্টর। 6 নং সেক্টর। আবার বলো। 6 নং সেক্টর। 6 নং সেক্টর উত্তরটি নিলাম, কিন্তু উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে 10 নং সেক্টর। আপু আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো ভাইয়া, আমি রিয়া। প্রিয়া। রিয়া। রিয়া। রিয়া কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাই বিজয় মাস, আচ্ছা, বিজয়ের মাস। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ছো। বিজয়ের মাস। রিয়া, তোমার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? অপশন ক অধ্যাপক ইউসুফ আলী, অপশন খ তাজউদ্দিন আহমেদ, অপশন গ সৈয়দ নজরুল ইসলাম। ভাইয়া অপশন খ তাজউদ্দিন আহমেদ। অপশন খ নিলাম তাজউদ্দিন আহমেদ, কিন্তু আপু উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক অধ্যাপক ইউসুফ আলী। আপু শুনছিলাম সে সময়কার ঘটনাটা, আপনি সেই ঘটনা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করুন। যেহেতু আব্বা বলে গেলেন যে তোমরা যখনই সুযোগ পাবে চলে আসো, তো আমরা সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। যাওয়াটা এত সহজ ছিল না, রাস্তাঘাটের পরিস্থিতি, আমরা দুটি বোন, আমার মা খুব চিন্তিত ছিলেন আমাদেরকে নিয়ে কোথায় যাবেন। এক সময় একটা সুযোগ হলো, তো আমরা ওপারে যেতে পারলাম। আমার আরেক ভাই, আমার আরেকজন আমাদের এক ধরনের চাচা, উনি আমাদেরকে নিয়ে গেলেন। আমরা আগরতলায় প্রথমে পৌঁছালাম। আমি যত সহজে তোমাকে বলছি যে যে চলে গেলাম, যাওয়াটা কি এত সহজ? সহজ ছিল না। যে কোনো মুহূর্তে আমরা কিন্তু খারাপ পরিস্থিতিতে পড়তে পারতাম এবং পড়েও ছিলাম। আচ্ছা। দু একবার পড়েও গেছিলাম, কিন্তু আমরা কিভাবে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছিলেন। এমন রাজাকাররা আমাদেরকে প্রায় ধরে ফেলেছিল, আর্মিরা উপর থেকে গুলি করছিল আমাদের নৌকা
যাচ্ছিল সিএনবি রোডের নিচ দিয়ে, আমরা সব মাথা নিচু করে একদম ধান ক্ষেতের ভিতর দিয়ে নৌকাগুলি যাচ্ছে, অনেক মানে যানটা মানে হাতে নিয়ে আমরা যাচ্ছিলাম, যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারতাম বা গুলি লাগতে পারত। অনিশ্চয়তা একটা একদম অনিশ্চয়তার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম। অবশেষে আমরা এক সময় ভোরবেলা আগরতলায় গিয়ে পৌঁছালাম। আমাদেরকে একজন বলল যে একটা ঘরে আমাদেরকে থাকতে দিল। আমরা এত কাহিল ছিলাম, ঘুমটা ভেঙে দেখলাম যে একটা গরুর গোয়াল ঘর, একদম খড় টর ওর মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমটা ভাঙলো, একটা মহিলা এসে তাদের ঘরে নিয়ে গেল আমাদেরকে, যে আসেন কিছু খান। ভোর একদম দেখি রুটি সেঁকছে। আমাদের তখন আর কিছু খেতে ইচ্ছে করছিল না, মানে কখন একটু জায়গা মতো গিয়ে পৌঁছাবো। তা ওখানে আগে আমার খালা গিয়েছিলেন, ওনার কাছে আমরা গিয়ে পৌঁছালাম। তারপরে ওখান থেকে আমরা কিছুদিন পরে কলকাতায় পৌঁছলেন। গেলাম। হ্যাঁ, ওখানে তারপরে স্বাধীন বাংলা কিন্তু বেতার আব্বা কেন্দ্র ছিলেন শুরু করেন। আগে, আর উনি স্বাধীন বাংলা বেতারের উপদেষ্টা হিসাবে ছিলেন। আমাদের খুব সহজ হয়ে গেছিল স্বাধীন বাংলায় যাওয়াটা। তো আমার একটা স্মৃতি মনে পড়ে যে যেদিন স্বাধীন বাংলায় প্রথম যাই, এটা বালিগঞ্জের একটা জায়গায়, খুব দোতলা একটা সাধারণ বাড়ি। ভিতরে গিয়ে দেখি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের দিকপালরা। আচ্ছা, তখন খুব অবাক লাগছে যে এত কষ্ট করে আমরা কিভাবে গেছি, তার মানে ওনারাও এইভাবে এসছেন। আমি ভাবতে পারছি না ওনারা কখন আসলেন। ওনাদেরকে দেখে খুব মানে কেমন যেন উচ্ছ্বসিত হয়ে গেলাম আমরা। শ্রদ্ধেয় সমর দাস, অজিত দা, তারপরে সুজয় দা, ওনাদের সাথে ওখানে দেখা হলো। আব্দুল গনি বুখারি ওনার সাথে, তারপরে আশফাক ভাই, কামাল লোহানি, হাসান ইমাম, এরকম অনেকের সাথে ওখানে দেখা হলো। তারপর আমরা গান গাইতে শুরু করলাম। তো আপু গান, আমরা একটা গান শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে, মুক্তিযুদ্ধের হ্যাঁ, আমাদের উদ্বুদ্ধ তো করা গান। ওখানে প্রতিনিয়তই আমরা ওখানেই গান গাইতাম। তো সমর দাসের সুরে খুব জনপ্রিয় একটি গান, যেটি আমাদের গাওয়ার সৌভাগ্য হয়েছিল, পূর্ব দিগন্তে পূর্ব দিগন্তে সূর্য সূর্য উঠেছে। হ্যাঁ, গানটা গাই। আমরা একটা শুনি আপু আপনার কাছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আসলে এই গানগুলো শুনলে নিজের ভেতরে এক ধরনের উদ্বুদ্ধতা তৈরি হয়। তো আপনাদের এই গানগুলো সে সময় মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল, প্রাণের শক্তি জুগিয়েছিল যুদ্ধে ঝাঁপিয়ে কারণ পড়ার জন্য। তখন তো এত রকম মাধ্যম ছিল না হ্যাঁ, জানার কি হচ্ছে না। তো এই একটাই মনে হয় মাধ্যম ছিল বেতার, যেটার মাধ্যমে পুরো বাঙালিরা জানতে পারছে প্রতিনিয়ত কি হচ্ছে, হ্যাঁ, রেডিওটাই যুদ্ধের ছিল একমাত্র পরিস্থিতি সঙ্গী। কিভাবে। শুধু গান না, ওখানে তো নাটক হচ্ছিল, তারপরে নিউজ হচ্ছিল, বেতারে। পত্রিকা হচ্ছিল বেতার থেকে। তো এগুলির মাধ্যমে ওরা বাঙালিরা জানতেই পারছে, বাংলাদেশের লোকরা, যে পরিস্থিতি কত দূর হচ্ছে, কি হচ্ছে, কতটুকু এগুচ্ছে এসব। এটা আচ্ছা। আমাদের জন্য ভালো যে একটা অন্তত মাধ্যম আমরা পেয়েছিলাম। পেয়েছিলেন। হ্যাঁ, আরেকটা কথা আমি বলবো যে স্বাধীন বাংলায় আমরা যে গানগুলি গাইতাম, আমরা কিন্তু জানতাম না যে এগুলি কোথা থেকে প্রচার হয়। আচ্ছা, স্বাধীন বাংলা বেতারে যারা আমরা সবাই ছিলাম, আমরা এত জানার উৎসাহ বোধ করিনি, কারণ এটা একটা মানে আমাদের নিজস্ব ব্যাপার। ব্যাপার ছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা গোপনীয়তা হয়তো রক্ষা করা রক্ষা হচ্ছিল। করতে হচ্ছিল। তো কি দরকার আমাদের এত কিছু জানার, আমাদের দরকার গান গাওয়ার। তা আমরা গান গাইছিলাম, যে যে ক্ষেত্রে যেটা করছিলেন। তো এরকম অনেক কথাই মনে পড়ে যে একটা ছোট জায়গা, একটা ছোট্ট ঘরের মধ্যে গানগুলি রেকর্ড করা হতো, একটা মাইক্রোফোন আমাদের কাছে, আর আমরা অনেক শিল্পী, মনে করো আমি আছি, আমার বোন রূপা ফারাদ আছে, কল্যাণী দি আছে, নমিতা আছে, আচ্ছা, তারপরে আমি সবার নাম বলতে পারছি না, যেটুক মনে পড়ছে, মনে পড়ছে। রথীন্দ্রনাথ রায় আছে, রফিকুল আলম,
আছে, তপন মাহমুদ আছেন, এরকম অনেক শিল্পীরা আছে, কাদেরি কিবরিয়া আছেন। তো আমরা হয়তো গানগুলি বলছে যে তাড়াতাড়ি রেকর্ড করো, কারণ আমরা রেকর্ড করে বের হলে হয়তো একটা নিউজ রেকর্ড হবে, News হবে। বা আমরা রেকর্ড করে বের হলে একটা নাটক আর সবাই তো record হবে। আকাঙ্ক্ষায় এই একটা থাকতো জায়গায় সেই তো আর বেতারটা তো জায়গা নিয়ে, নেই। জায়গা নেই, হ্যাঁ। সবার কাছে তো একটা বেতার। এতটুকুন সময়ের মধ্যে গানগুলি আমাদেরকে তুলে দিত, আর এত অল্প সময়ের মধ্যে আমরা গাইতাম। আমরা তো শরণার্থী তখন, আমাদের তো ওইরকম আরাম আয়েশের দিন ছিল না, ছিল না। কিন্তু আমাদের মনের ভিতরে সবার একটা কেমন উদ্দীপনা কাজ করছিল। এটা এক ধরনের কোথায়- সংগ্রামও, হ্যাঁ, একটা সংগ্রামই তো আমরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছি। সংগ্রাম সবাই। আসলে নিজেকে উদ্বুদ্ধ করছিল, সেই গান দিয়ে বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতে হয়েছিল। তা আপু, আমরা আপনার এই সংগ্রামের ঘটনা আর কথা আরো শুনবো। আর একটি ফোন এসেছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধু। হ্যালো। আমি তুয়া। হ্যালো। আমি তুয়া বলছি। তুয়া, তুয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বিজয়ের মাস। বিজয়ের মাস। ঠিক আছে তুয়া, তোমার জন্য প্রথম প্রশ্ন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? অপশন ক 2 জন, অপশন খ 3 জন, অপশন গ 5 জন। ছটপট উত্তরটি দিয়ে দাও। অপশন ক 2 জন। অপশন ক উত্তরটি নিলাম, উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন? অপশন ক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, অপশন খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, অপশন গ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এই প্রশ্নের উত্তরটি ঝটপট দিয়ে দাও। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। উত্তরটি নিলাম, কিন্তু দুঃখিত, উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। উনি 1971 সালে 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আমাদের সঙ্গে ছবির গ্যালারি খেলার জন্য কোন বন্ধু অপেক্ষা করে আছে? হ্যালো। আমি তিশা। তিশা। তিশা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10-এ। আচ্ছা, তাহলে ঝটপট ছবিটি দেখে নাও আর আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ছবির এই শহীদ বুদ্ধিজীবীর নাম বলো। অপশন ক গোবিন্দ চন্দ্র দেব, অপশন খ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অপশন গ আলতাফ মাহমুদ। গোবিন্দচন্দ্র দেব। উত্তরটি নিলাম, কিন্তু আপু দুঃখিত, উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরিতা। আপু, কথা হচ্ছিল আপনার সঙ্গে সেই সংগ্রাম নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। আপু, সেই সময় আপনারা যখন কলকাতায় ছিলেন, যখন বিজয় ঘনিয়ে আসছে 16ই ডিসেম্বর, আপনারা কি বুঝতে পেরেছিলেন যে দেশ বিজয় লাভ আমরা করবে? এতটা বুঝতে পারিনি যে এত দূর এগিয়ে গেছে। কিছু কিছু মানে গল্প বা খবর আসতো আমাদের কাছে যে এই হয়েছে, ওই হয়েছে, এই তো হয়ে যাবে স্বাধীন, এরকম মাঝে মাঝে শুনেছি। বিশ্বাস হচ্ছিল না সত্যি বলতে কি, কারণ আমার ধারণার বাইরে ছিল যে এত তাড়াতাড়ি আমরা স্বাধীনতা পাবো। হ্যাঁ, তো ওগুলি আমার মনে পড়ে। আমরা কিন্তু ওখানে স্বাধীন বাংলার বাইরেও দু একটা প্রোগ্রাম করেছিলাম অর্থ আচ্ছা। সংগ্রহের জন্য। তারপরে স্বাধীন বাংলার বাইরে আমরা হিন্দুস্তান রেকর্ড থেকে অনেকের সুরে ওখানে সে অর্থটা আপিল সংগ্রহ মাহমুদ, করে কি তারপরে আপনারা গায়ক আব্দুল জব্বার, ওনাদের সুরে আমরা ওখানে গান রেকর্ড করেছিলাম, অনেকগুলি গান। স্বপ্না রায় আমাদের সাথে গিয়েছিল। অনেক মানে স্মৃতির শেষ নাই যে কী রকম স্মৃতি। তারপরে 16ই ডিসেম্বরের কথাও মনে পড়ে যে কী রকম হঠাৎ করেই জানতে পারলাম যে স্বাধীনতা হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওখানে আমাদের একটা গান রেকর্ড হলো সুজয় দাস সুরে, বিজয় নিশান উঠছে ওই। বিজয় নিশান হঠাৎ উঠছে। করেই তখনই লেখা হচ্ছিল, শহীদুল ইসলাম উনি লিখছিলেন আর তখনই সুর করছিলেন, অজিত দা উনি মেন ভয়েসটা দিচ্ছিলেন। আর আমরা যখন সন্ধ্যার সময় রাত্রে বাসায় ফিরি, আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যে সারা কলকাতা আলো ঝলমল করছিল, আমরা বাড়িতে আসলাম, আনন্দ আনন্দ, আনন্দের শেষ নাই যেন, বিজয়ের বিজয়ের যখন আনন্দ। ঘোষণাটা শুনলেন।
আমাদের দেশ থেকে অনেকেই তো আমার বড় বোন, আমার দাদি, অনেক আত্মীয় স্বজনকে আমরা রেখে চলে এসেছিলাম। অনেকের স্মৃতি মনে পড়ছিল, অনেকে চলে গেছেন ওপারে, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে, এরকম অনেক ঘটনাও আছে। কিন্তু দেশটা এত তাড়াতাড়ি পেয়ে যাব স্বাধীনতা, খুশিতে আমরা কাঁদছিলাম, ঈদের আনন্দ মনে হচ্ছিল, জড়িয়ে ধরছিলাম, পা ধরে সালাম করছিলাম। কি বলবো, আমি বোঝাতে পারবো না। আপু, ভালো এত লাগছে। ত্যাগ তিতিক্ষার পর বিজয়, সেই। আপনার সংগ্রাম, আমরা শুনবো আপনার কণ্ঠে একটি গান, ছাড়ছি না এভাবে আপনাকে। তবে তার আগে আমরা নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে বিদায়। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আপু, আপনার কাছ থেকে গানটি শুনতে চাচ্ছি, কোন গানটি শোনাবেন আজকে আমাদের? এটা আমরা হিন্দুস্তান রেকর্ড করেছিলাম, স্বপ্না রায়ের খুব বিখ্যাত একটি গান, হায় রে কৃষণ। হায় রে কৃষ্ণ। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না।